আমি এখন আপনাদেরকে একটি মাছের স্টোরি শেয়ার করব। নর্মালি আমরা মাছ নিয়ে আসার সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, এটি আমরা শুনে অভ্যস্ত, কিন্তু এমন একটি ঘটনা একটু ডিফারেন্ট ভাবে ঘটেছে। আশা করি আপনাদের শুনতে ভালো লাগবে। ঘটনাটি যার সঙ্গে ঘটেছে ওনার নাম হচ্ছে লিটন কুমার দাস। উনি রাজবাড়ী জেলার বিনোদপুর এলাকায় একটি কলোনি রয়েছে, আমরা সাধারণত সেটাকে সুইপার কলোনি বলি। তো দেখা যাচ্ছে তারা পরিচ্ছন্নতা কর্মী হওয়ার কারণে বিভিন্ন সময় দিন রাত বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদেরকে যেতে হয়, এবং এদেরকে সাধারণত আমরা হরিজন সম্প্রদায় বলি। তো এনাদের বিভিন্ন এরিয়া ভাগ করা থাকে, কে কোন এরিয়াতে কাজ করবে। এই লিটন কুমার দাস এবং তার বাবা, তাদের এরিয়া ছিল পাচুরিয়া বাজার নামক একটা জায়গা আছে, পাচুরিয়া। তো এই বাজারটা, মেইন যে বাজারটা, এই বাজারটা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব ছিল হচ্ছে এই লিটন কুমার দাস এবং তার বাবা। তো ওনারা দুইজন বাপ বেটা একসাথেই যেত সাধারণত। আর রাজবাড়ী থেকে পাচুরিয়া যাওয়ার জন্য সরাসরি রেল যোগাযোগ আছে, একদম সরাসরি রেল যোগাযোগ। আমি এর আগে আপনাদেরকে লাইভে একবার দেখিয়েছিলাম, লোকশেড ওখান থেকে দেখেছিলাম যে ওখান থেকে কোন দিকে পাচুরিয়ার দিকে রেল চলে গেছে। তো একদিন লিটন কুমার দাস উনি দুপুর 3টার দিকে বাসায় আসে। সাধারণত উনি এবং ওনার বাবা বিকালের দিকে পাচুরিয়াতে যায়, রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে যেতে 40-45 সর্বোচ্চ 1 ঘন্টা লাগে হেঁটে যেতে, সোজা রেল লাইন ধরে পাচুরিয়া বাজারে পৌঁছতে। উনি এসে দেখেন ওনার বাবা বাড়িতে নেই। তখন তো মোবাইল ছিল না, এই ঘটনাটি কিন্তু আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। তখন যেহেতু মোবাইল ছিল না, মোবাইল না থাকার কারণে তো উনি চিন্তা করেন যে তাহলে তো বাবা মনে হয় আমাকে না পেয়ে চলে গেছে একাই। তখন উনি যেটা করেন যে উনিও পাচুরিয়ার দিকে একা একাই চলে যেতে থাকেন। আর ওনাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ওনাদের নিজস্ব কিছু জিনিস থাকে, যেমন একটি কোদাল থাকে, একটি ঝুড়ি থাকে, একটি বালতি থাকে, এটি প্রত্যেকের কাছেই থাকে। তো তেমনি এই সমস্ত 3টা এলিমেন্ট নিয়ে উনি যাত্রা শুরু করেন পাচুরিয়ার দিকে রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে। আসলে ব্যাপারটা ছিল হচ্ছে ওনার বাবা একটি কাজে আটকে গেছিলেন, এই জন্য উনি আসতে পারেন নাই বাসায়। উনি যেহেতু আসতে পারেন নাই, ওনার মাও কিছু বলতে পারেন নাই, উনিও বুঝতে পারেন নাই যে বাবা আসলে কোথায় গেছে। তো উনি মনে করেছেন হয়তো ওদিক দিয়ে চলে গেছে। তো এই কারণে উনি বাবা চলে গেছেন মনে করে উনি পাচুরিয়া চলে যান। কিন্তু তার বাবা ঘন্টাখানেক পরে বাড়িতে ফিরে আসে। পরে বাড়িতে সে শোনে যে লিটন সে চলে গেছে আর কি পাচুরিয়ার দিকে। তখন চিন্তা করে যে আজকে তো অনেক কাজের মধ্যে ছিলাম, যেহেতু লিটন গেছে আজকে আর আমি ওখানে যাব না। তো লিটন দা উনি সেখানে চলে যান। সেখানে চলে যাওয়ার পরে বাজার পরিষ্কার পরিচ্ছন্ন করেন। যেহেতু ওই দিন উনি একা ছিলেন, ওনার বাবা ছিল না সাথে, এই জন্য সময়টা অন্য দিন থেকে বেশি লেগে যায়। বেশি লেগে যাওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে সন্ধ্যার পরও ওনার কাজ শেষ হয়নি। সন্ধ্যার বেশ খানিকক্ষণ ওনাকে কাজ করতে হয় সন্ধ্যার পর, তারপর ওনার কাজ শেষ হয়। এবং ওনাদের পেমেন্টটা ছিল ডেইলি বেসিসে, মানে প্রতিদিন হাজিরা হওয়ার পর প্রতিদিনের টাকা প্রতিদিনই দিয়ে দিত বাজার কমিটি। তো যেহেতু ওই দিন উনি একা কাজ করেছে, একা 2 জনের কাজ করেছে, এই জন্য
দেখা যাচ্ছে যে আর একজনের কাজের অর্ধেক বেতনটাও তাকে দেওয়া হয়। মানে ওনার বলতে পারেন যে 2 জন কাজ করলে যেটা, তার একজনের অর্ধেক টাকা মানে 1.5 গুণ সে টাকাটা তাকে দেওয়া হয়। তো উনি চিন্তা করেন যেহেতু আজকে একা কাজ করলাম, তো বাজার যখন ওইখান থেকে কাজ করতে করতে যখন মাছ বাজারের দিকে যান, উনি খেয়াল করেন যে ওই দিন বেশ ভালো ইলিশ মাছ উঠেছিল। তো উনি চিন্তা করেন যে যেহেতু আমার কাছে টাকা আছে, এক্সট্রা টাকা আছে বাড়ির জন্য, ইলিশ মাছ কিনে নিয়ে যাই। এবং উনি 2টো ইলিশ মাছ কেনেন। এক জোড়া ইলিশ মাছ কিনে উনি হাঁটা শুরু করেন, আবার রেল লাইন ধরে হাঁটছেন। তখন কিন্তু রাত বাজে 8টার মতো। রাত 8টা বাজে, খুব যে রাত তা কিন্তু নয়, রাত 8টা বাজে ওনার ভাষ্য অনুযায়ী। উনি যখন আসছিলেন, আসার সময় পাচুরিয়া থেকে রাজবাড়ি আসার পথে 4টা রেলের ছোট ছোট ব্রিজ পড়ে, 4টা ব্রিজ। এর মধ্যে পাচুরিয়ার কাছে একটা, আর বিভিন্ন জায়গায় একটা, এবং সর্বশেষ এই ব্রিজটা পড়ে আমাদের সেই ভয়ঙ্কর হন্টের যে জায়গা, সেটা লোকোশেড। এই লোকোশেডের এখানে একটা ব্রিজ পড়ে। লোকোশেডটাই রাজবাড়ি শহরে ঢোকার সময় সর্বশেষ ব্রিজ, পাচুরিয়া থেকে আসার পথে। উনি ফার্স্ট যে ব্রিজের কাছে যখন আসছেন, উনি ওনার হাতে ওনার বালতি আছে, ঝুড়ি আছে, ওনার কোদাল আছে, এবং সাথে 2টো মাছ নিয়ে উনি আসছিলেন। উনি আসার পথে যখন ওই ব্রিজের ছোট ব্রিজটার কাছাকাছি এসেছেন, হঠাৎ করে পেছন থেকে একজন ওনাকে ডাকছে, এ লিটন, কাহা যা রাহা হে তু? এটা শুনে উনি ঠিক এইভাবে ডেকেছে, হিন্দি ভাষায়। এখানে একটু বলে রাখি লিসেনার, সেটা হচ্ছে যে এই যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন আমাদের এলাকায়, তো ওনারা কিন্তু হিন্দি ভাষায় কথা বলেন। মানে যখন ওনারা নিজেরা কথা বলেন, অনেক সময় ওনারা হিন্দি ভাষায় কথা বলেন। যদিও এখন সেই ভাষার প্রচলনটা ওনাদের মধ্যে কমে গেছে, এখন ওনারা সবসময় নিজেদের মধ্যেও বাংলা ভাষায় কথা বলেন, তবে এখনো অনেকে দেখা যায় হিন্দি ভাষায় কথা বলেন। যার কারণে ওনারা যেহেতু নিজেরা হিন্দি ভাষায় কথা বলতেন, উনি যেহেতু এই হিন্দি ভাষায় তাকে ডাক দিয়েছে, তখন উনি চিন্তা করেন যে হয়তোবা আমাদেরই কেউ হয়তোবা এখানে আছে, এজন্য আমাকে দেখে ডাক দিয়েছে। তখন তো উনি অনেক ছোট ছিলেন, অনেক ছোট বলতে তখন তার বয়স 15-16 বছর ছিল, খুব বেশি ছোট না, 15-16 বছর ছিল আর কি। তখন উনি পেছন দিকে তাকান, তাকিয়ে দেখে যে কেউ নাই। তখন উনি ফার্স্টের দিকে মনে করেন যে কেউ মনে হয় তার সাথে মশকরা করছে। এটা চিন্তা করে তো উনি আবার ওই ব্রিজটা পার হয়ে, ব্রিজটা রেলের স্লিপার থাকে, তো একটা স্লিপারের উপর পা আর একটা স্লিপারের উপর পা এভাবে দিয়ে ব্রিজ পার হয়ে গেছেন। উনি পার হওয়ার পরে আবার হাঁটা শুরু করেছেন। যখন হাঁটতে হাঁটতে প্রায় 2 কিলোমিটার পার হওয়ার পর আরেকটা ব্রিজের কাছে এসেছেন, তখন হঠাৎ করে পিছন থেকে আবার ওই ঠিক হিন্দি ভাষায় তাকে বলছে, কিরে আমি তোকে ডাকলাম, তুই শুনতে পেলি না? উত্তর দিস না কেন?
এটা কিন্তু হিন্দি ভাষায় বলেছে, আমি আপনাদেরকে বাংলায় বলছি। আমাকে উনি ঠিক যেভাবে বলেছেন, আমি যদি হিন্দি ভাষায় পারি না, এই জন্য আমি একদম হুবহু ওইভাবে বলতে পারলাম না, বা বলতে গেলেও ভুল হয়ে যাবে, এই জন্য আমি একটু অ্যাভয়েড করে গেলাম। লিসেনার, আমার এই অক্ষমতাটাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো তখন তাকে যখন এই কথা বলে যে কিরে তোকে ডাকলাম, তুই সাড়া দিলি না কেন বা উত্তর দিলি না কেন, তখন সে পেছন দিকে তাকিয়ে যখন কাউকে পায় না, তখন বলে যে কে তুই, আমাকে ডাকলি, আমি তো কোথাও খুঁজে পেলাম না তোকে, কে তুই, আমার সামনে আয়। সামনে না আসলে আমি বুঝবো কিভাবে? তখন সে উত্তর দেয়, আমি তো তোর সামনে না রে, আমি তো তোর নিচে। তখন এই লিটন দা খেয়াল করেন ওই ব্রিজের নিচে তখন কিন্তু পানি ছিল না, তখন পানি ছিল না, শীতকাল ছিল তখন, এই কারণে ওই সময় ব্রিজের নিচে কোনো পানি ছিল না। তখন নিচ থেকে ভয়ঙ্কর এক ধরনের শব্দ ভেসে আসছিল, একদম গ গ শব্দ। তার মাঝে মাঝে মানে বিড়াল বা কুকুর যেভাবে গড় 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 শব্দ করে, এমন শব্দ, এরকম ভয়ঙ্কর শব্দ নিচ থেকে উঠে আসছিল। ওই সময় লিটন দা খুব ভয় পান, খুবই ভয় পান। যখন বলে যে আমি তো তোর পিছনে বা কাছে না, আমি তো তোর নিচে, তখন উনি বুঝতে পারেন যে আসলে ওনার সাথে প্যারানরমাল কোনো ঘটনা ঘটছে। নিচে বলতে বোঝাচ্ছে ব্রিজের নিচে, নিচের থেকেই কথাগুলো আসছে এবং নিচের থেকে সেই শব্দ হচ্ছে, গড় 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 শব্দ। তখন উনি চিন্তা করেন যে আমি তো এখন পেছন দিকে যেতে পারবো না, আমার বাড়ি তো সামনের দিকে, সামনের দিকেই যেতে হবে, আমাকে তো ব্রিজটা পার হতে হবে। তখন উনি যেহেতু একটা স্লিপারের উপরে মানে পা দিয়ে আবার একটা স্লিপারের উপর পা দিয়ে এইভাবে ব্রিজ গুলো পার হতে হয়। আপনারা যারা রেলের ব্রিজ গুলো দেখেছেন আপনারা জানেন যে এগুলো কিন্তু এমনই হয়, ছোট ছোট যে ব্রিজ গুলো এলাকাগুলোতে বিভিন্ন রেলের লাইনে দেয়া হয় আর কি, যদি সেখানে পানির কোনো নিচ দিয়ে চলে যাওয়ার কোনো ই থাকে সেখানে এরকম দেয়া হয়। তখন উনি যখন দু তিনটা স্লিপার পার হয়েছেন তখন ওনার চোখটা আসলে মানে অটোমেটিক্যালি নিচের দিকে চলে যায় এবং নিচের দিকে উনি যেটা দেখতে পান আসলে আমরা সেটা হয়তো বা হলিউডের মুভিগুলোতে মাঝে মাঝে দেখতে পাই। উনি নিচের দিকে তাকিয়ে দেখেন চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল যে বিশাল একটা হা করে আছে ঠিক ব্রিজের নিচে, বিশাল একটা হা করে আছে এবং হা করার পরে আমরা যেমন যদি হা করি আমরা মুখের ভেতর থেকে এক ধরনের বাতাস বের হয়ে আসে বা একটু গরম গরম একটা আভা আমরা কিন্তু টের পাই। তো ঠিক সেই একটা হা করার ফলে তার মুখের ভেতর থেকে ধরনের বাতাস বের হয়ে লিটনদার গায়ে এসে লাগে এবং উনি নিচের দিকে তাকিয়ে দেখতে পান যে যে এত বড় হা করে আছে, মনে হচ্ছে যে বিশাল একটা দানব হা করে আছে এবং শুধু একটা স্লিপারের যদি আর একটা স্লিপারে পা দিতে ওনার ভুল হয় এবং নিচে পড়ে যান সরাসরি ওই জিনিসটার মুখের মধ্যে উনি পড়ে যাবেন, এই বিশাল হায়ের মুখের মধ্যে পড়ে যাবেন এবং
আপনারা চিন্তা করেন সেই ফিলিংটা, যে ওনার গায়ের নিচ থেকে সেই ওই ভয়ঙ্কর যেই দানবের মতো যে জিনিসটা আছে, তার মুখের বাতাসটা, গরম একটা বাতাস তার গায়ে লাগছে, তার শরীরে এসে লাগছে নিচ থেকে। এবং উনি তাকিয়ে এই দৃশ্য যখন দেখেন, যে বিশাল হাড় এবং তার জিহ্বা পর্যন্ত দেখা যাচ্ছে, জিহ্বা দেখা যাচ্ছে, তার দাঁত দেখা যাচ্ছে, এত বড় হা, মানে এত বড় প্রকাণ্ড হা করে আছে তার দিকে। আসলে এই দৃশ্য দেখার পরে উনি সামনে যে এক পা দেবেন সে উপায়টাও ছিল না, কোনোভাবেই সে উপায় ছিল না। কারণ উনি চিন্তা করছেন, এখন যদি সামনে এক পায়ে দিয়ে একটু ভুল হয়ে যায়, আমি যদি নিচে পড়ে যাই, আমাকে তো এই জিনিসটা খেয়ে ফেলবে। আসলে ওনার সাথে যে মাছ ছিল, এই মাছের জন্য এই জিনিসটা পিছু নিয়েছিল ওনার। কিন্তু উনি সেখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? কোনো লোকজন আসে না, আসে না, আসে না। তো হঠাৎ করে পেছন থেকে দেখে অনেক দূর থেকে একটা লোক আসছে। তো উনি ওই জায়গাটাতে দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে থাকেন। দাঁড়িয়ে থাকার পরে যখন ওই লোকটা কাছে আসছে, কাছে আসার পরে সে জিজ্ঞেস করে, কে বাবা তুমি, এখন এই ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? বলে যে আমার খুব ভয় লাগছে, পার হতে পারছি না। তখন বলে, আসো আমি তোমাকে পার করে দিচ্ছি। তখন উনি সাথে সাথে ওনাকে পার করে দেন। কিন্তু সমস্যা হলো, ওই লোকটার বাড়ি ছিল একদম পাশে, ওই ব্রিজের পাশেই, যার কারণে উনি তো ওনার বাড়িতে চলে যান। উনি ওনার বাড়িতে চলে যান। আর যখন ওই লোকটা এসেছে, তখন আর নিচ থেকে ওই হা করা যেই বিশাল মুখ, এটি কিন্তু আর তখন ছিল না, যার কারণে ওই লোকটা ওখানে সে কিছু দেখেনি। এখন যেহেতু ওই লোকটার বাড়ির পাশে, আর লোকটা তারা ছিল, যতটুকু দেখে লিটন দা মনে করেছেন, তাকে যদি বলা হয় যে আমাকে একটু এগিয়ে দেন, ঠিক কতটুকুই বা এগিয়ে দেবে? এখনো তো প্রায় অনেকটা পথ রয়েছে। এই জন্য লিটন দা সাহস করে আর কিছু বলেন নাই, তাকে যে আমি নিজে সাহস সঞ্চয় করেন, সাহস করে তাকে আর বলেন নাই যে আমাকে আপনি এগিয়ে দেন। লিটন দা আবার হাঁটা শুরু করে, হাঁটতে 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 থার্ড যে ব্রিজটা আছে, এটা আপনার দাঁতশি বাজারের কাছে একটা ব্রিজ আছে, দাঁতশি বাজার। এটা হলো থার্ড ব্রিজ, পাঁচুড়ে থেকে আসার সময় থার্ড ব্রিজ। এটা দাঁতশি বাজারের কাছে একটি ব্রিজ আছে। এই ব্রিজের কাছে এসে উনি তেমন কোনো কিছু ফিল করেন না, তেমন কিছুই ফিল করেন না, একদম স্বাভাবিক ছিল। কিন্তু উনি যখন লোকোশেডের কাছে যে ব্রিজটা আছে সেইখানে চলে আসেন, আসার পরে উনি ফিল করছিলেন পেছন থেকে মনে হচ্ছে বড় পা, কিন্তু খালি পায়ে, এবং পা ভেজা বা কাদা যুক্ত পা, এরকম থপ 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 করে হেঁটে হেঁটে পেছন থেকে আসছে। উনি পেছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পান না। উনি যখন পেছন দিকে তাকান, তখন সেই পায়ের শব্দটাও আর পাওয়া যায় না। আবার যখন ঘুরে উনি হাঁটা শুরু করেন, তখন আবার সেই থপ 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 সেই পায়ের শব্দটা সে শুনতে পায়। তখন এই ব্রিজের কাছে এসে উনি তখন চিন্তা করছেন যে এমনিতেই তো জায়গাটা হন্টেড, এখন কি আমি পার হব কি হব না, কি করা যায় উনি ভাবছেন। তখন উনি সাহস নিয়ে ওনার ধর্মের যেই সমস্ত
মন্ত্র আছে সেগুলো পড়ে উনি সাহস করে ব্রিজটা পার হয়ে যান। যখনই ব্রিজ পার হয়ে যান তখনই ওনার কাছে মনে হয় খুব শক্ত একটা হাত ওনার কাঁধের উপরে কেউ রাখলো। যখন খুব শক্ত একটা হাত কাঁধের উপর রাখে উনি স্পষ্ট করে ফিল করছিলেন যে এই হাতটি কিন্তু কোনো ছোট হাত না, এটা এত বড় হাত। মানে স্বাভাবিক মানুষের এত বড় হাত বা আঙ্গুল গুলো হয় না। পিঠের উপরে যখন মানে ওনার কাঁধের উপরে যখন হাত রাখে তখন সেটা তিনি ফিল করেন। তখন উনি পেছন দিকে সাহস করে তাকান, তখন তাকিয়ে দেখেন ঠিক ব্রিজের ওই পাশে একটি মোটা আকৃতির মানুষ দাঁড়ানো, এবং ওইখান থেকে সে হাতটা প্রায় 20 হাত লম্বা করে তার পিঠের উপর হাত দিয়েছে। এবং যখন উনি তাকান, লিটন দা যখন ওইদিকে তাকান তখন ওই জিনিসটা বলে, কি রে তুই আমাকে মাছগুলো দিয়ে গেলি না, তুই খেতে পারবি এগুলো বাড়িতে নিয়ে? তখন লিটন দা যেটি করেন, তখন উনি যেহেতু আর সামনে কোনো ব্রিজ ছিল না এবং উনার বাসার কাছাকাছি উনি চলে এসেছেন ততক্ষণে, তখন উনি ছুটে দেন দৌড়। মাছ কিন্তু ওনার সাথে আছে। ওনার কথা ছিল যে আমি টাকা দিয়ে মাছ কিনেছি, আমি কাউকে দেব না। এটা মাছ সাথে ছিল, মাছ সাথে নিয়েই দৌড়ে গিয়ে ওনাদের যে কলোনি, ওই কলোনির সামনেই একটি কালী মন্দির রয়েছে, সেই মন্দিরের সামনে গিয়ে উনি পড়ে যান, চিৎকার দিয়ে পড়ে যান। তো মন্দিরে যিনি পুরোহিত ছিলেন, উনি এখন মারা গেছেন যদিও, আমি তাকে দেখেছি। তো এই পুরোহিত তখন বের হয়ে আসেন, বের হয়ে এসে বলেন যে কিরে লিটন, তোর কি হয়েছে? তখন লিটন দা সব ঘটনা খুলে বলেন যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। তখন ওই পুরোহিত বলেন, তোর মাছ কই? বলে এই যে মাছ। তো দুটো মাছ যখন উনি দেখান, ওখানে লিটন দার চিৎকারে আরো লোক যখন চলে আসে এখানে, তখন সবাই দেখতে পায় আমরা যখন কোনো মাছ যখন একটা পুরো বা আস্ত একটা মাছ যখন আমরা প্লেটে নিয়ে খাওয়া শুরু করি, তখন এক পাশ থেকে যখন আমরা খাই তখন দেখা যায় এক পাশে খেতে খেতে এক পাশের কাঁটা বের হয়ে গেছে, অপর পাশটা থাকে, এবং অপর পাশটা আবার আমরা উল্টিয়ে তখন খাওয়া শুরু করি। তখন দেখে ওই দুটো মাছই সম্পূর্ণ এক পাশ থেকে খেতে খেতে লেজ পর্যন্ত কিছু নাই, আর এক পাশ মানে অক্ষত আছে। দুটো মাছেরই একই অবস্থা। তখন পুরোহিত যেটা করেন সেটা হচ্ছে এই মাছ দুটো হাতে নিয়ে রেল লাইনের পাশেই তো ওনাদের জায়গা, ওনারা যেখানে থাকেন, মাছ দুটো পাশে নিয়ে উনি সাথে সাথে এই রেলের এইদিকে ছুঁড়ে মারেন। ছুঁড়ে মারার সাথে সাথে সবাই অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়, মানে গম 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 শব্দ। মনে হচ্ছে যে ওই কোনো একাধিক কোনো কিছু ওই মাছের উপরে ঝাঁপিয়ে পড়েছে, এরকম খচখচ শব্দ, গম গম শব্দ, এরকম কিছু করে শব্দ হয় এবং পরে সেই শব্দটা মিলিয়ে যায়।
তখন সবাই সেই শব্দটা শুনতে পায় যে কোনো একটা জিনিস দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে ওখানে কিছু আছে, কারণ চাঁদের আলো তো সেখানে মানে কোনো কিছু দেখা না গেলেও কোনো কিছুর উপস্থিতি সেখানে টের পাওয়া যাচ্ছে, এরকম শব্দ হচ্ছিল। তো তারপরে লিটন দা এই ঘটনায় খুব ভয় পান। ভয় পাওয়ার পরে ওনাকে যে ওই যে পুরোহিত, ওনাদের যে পুরোহিত আছেন, তিনি তাকে তাদের যে ধর্মীয় রিচুয়াল আছে সেই অনুযায়ী তাকে একটু ট্রিটমেন্ট করার চেষ্টা করেন, এবং স্বাভাবিকভাবেই ওনার কয়েকদিন জ্বর ছিল এবং সুস্থ হয়ে যান। লিসেনার, মাছের ঘটনা আমরা অনেকেই বিভিন্ন সময় শুনেছি বা আমিও বলেছি বিভিন্ন সময়, কিন্তু এই যে মানে পেছন থেকে ডাকা এটাও স্বাভাবিক, কিন্তু ব্রিজের নিচে যে হা করে আছে এবং সেই মানে এমন ভাবে হা করে আছে যে সেটা সেই হার মুখের মধ্যে থেকে একটা গরম বাতাস এসে তার গায়ে লাগছে। আপনারা একবার ফিল করুন জিনিসটা। তার দীর্ঘ চলার পথে 4টা রেলওয়ে ব্রিজের একটা ব্রিজ ছাড়া 3টা ব্রিজের এখানে এসে ঠিক এই ব্রিজের কাছে এসেই তার এই সমস্যাগুলো ঘটলো। লিসেনার, লিটন দার আরো অসংখ্য স্টোরি রয়েছে, উনি আমার সঙ্গে শেয়ার করেছেন। আমি খুব তাড়াতাড়ি আরো ওনার স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি এই স্টোরিটা সবার ভালো লেগেছে। আমি আপনাদের সামনে বরাবরের মতো এবার একটু চমৎকার স্টোরি নিয়ে হাজির হয়েছি। আমি সাধারণত আমার যে জেলা রাজবাড়ী জেলা কেন্দ্রিক ঘটনাগুলো বলতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমার জেলায় মানে অনেক রোমহর্ষক অনেক ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো সংগ্রহ করে বলতে আমার একটু বেশি ভালো লাগে। অন্য জায়গার গুলোও বলি, রাজবাড়িতে একটু বেশি বলি, এই জন্য আমার অনেক গল্প আপনারা বিশেষ করে রাজবাড়ি কেন্দ্রিক গল্পটা একটু বেশি শুনে। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করবো, ঘটনাটির সময় ছিল 2010 সাল এবং রাজবাড়ী সদর উপজেলার মধ্যেই পৌরসভার এবং পৌরসভাটি রয়েছে, পৌরসভার একদম মানে পৌরসভার এরিয়ার একদম পাশে একটি গ্রাম রয়েছে, নাম হচ্ছে রামচন্দ্রপুর। এই রামচন্দ্রপুরে কবিরউদ্দিন নামক একজন মানে দরিদ্র মানুষের বসবাস আছে। ওনার ঘটনাটি আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। কবিরউদ্দিন উনি খুব গরিব মানুষ ছিলেন, ওনার নিজের আসলে ওরকম কোনো জায়গা ছিল না। উনি পরের ক্ষেতে বর্গার কাজ করতেন এবং ওনার একটি মানে বেশ বড়সড় সুন্দর একটি গরু ছিল। ওই গরু থেকে যে দুধ উনি পেতেন, সেই দুধ বিভিন্ন বাসায় গিয়ে উনি বিক্রি করতেন এবং খাঁটি দুধ বিক্রেতা হিসাবে ওনার বেশ সুনাম ছিল। উনি সাধারণত সকালে যে কাজটি করতেন, সকালে উনি মাঠে গরুটা বেঁধে দিতেন এবং সন্ধ্যার আগে উনি গরুটি নিয়ে আসতেন। এটি ওনার প্রতিদিনের কাজ। আর মধ্যবর্তী এই সময় উনি বিভিন্ন কারো ক্ষেতে বর্গা চাষি হিসাবে কাজ করতেন। একদিন উনি সকালে মানে গরুটি বাঁধেন, মাঠে বাঁধার পর উনি দুপুরের মধ্যে কাজ শেষ করে ওনার রাজবাড়ী বাজারে একটু কাজ ছিল। ওই কাজ হঠাৎ করে কাজ পড়ে যায়, যার কারণে ওনার বাসা থেকে আর কি উনি বলে যান যে
আপনার ছেলে যে ছিল তাকে বলে যেন বা ওনার স্ত্রীকে বলে যেতে পারেন যে উনি বাজারে যাচ্ছে, যদি একটু দেরি হয় ওনার ছেলে যেন মাঠ থেকে গরুটি নিয়ে আসে। এখন উনি বাজারে যখন যান ওই সময় বেশ কিছু কারণে ওনার অনেক দেরি হয়ে যায়। আর ওনার মোবাইল ছিল না, মোবাইল ফোন না থাকার কারণে নিজের মোবাইল ফোন নাই, বাসায় কারো মোবাইল ফোন নাই, যার কারণে কাউকে ফোন করে বলতেও পারছেন না যে আসতে দেরি হবে। ওনার ছেলেকে যে বলবেন যে গরুটা যেন সে মাঠ থেকে নিয়ে সেটা উনি বলতে পারছেন। এদিকে ওনার যে ছেলে সে চিন্তা করছে যে প্রতিদিন তো বাবা নিয়ে আসে, তো সেও নিয়ে আসবে। আর ওনার ছেলেও ওই দিন একটু পাশের একটি গ্রামে ক্রিকেট খেলতে যায়। ক্রিকেট খেলতে গেলে ওই দিনও তার খেলা শেষ করে মানে বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে দিতে বাড়িতে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায়। এখন যেহেতু উনি কবিরউদ্দিন কাউকে বলেও যান নাই আসতে দেরি হবে, এদিকে ওনার ছেলেও বাড়িতে নাই, এখন ওনার স্ত্রী গরুটাকে আনতে যাবে কি সাহস পাচ্ছিলেন যে বাসায় তারা যদি আবার বাসা ফাঁকা করে যাব, তারা যদি আবার গরুটা নিয়ে আসে, এই জন্য উনি স্বামী এবং সন্তানের অপেক্ষা করছিলেন। এদিকে বাজারে বেশ কিছু ওনার কাজ সারতে সারতে রাত প্রায় 12:30 বেজে যায়। কিন্তু রাত 9টা 9:30টার মধ্যে ওনার ছেলে আবার বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার পরে কবিরউদ্দিনের স্ত্রী তার ছেলেকে বলছে যে তোমার বাবা তো এখনো আসেনি, ওদিকে মাঠেও তো গরুটা আনা হয়নি। তখন ওনার ছেলে বলছিলেন যে বাবা তো হয়তো এখনই চলে আসতে পারে, একটু দেখি যদি দেরি হয় তাহলে আমি গরুটি নিয়ে আসবো। তখন এর মধ্যে কি হয়, যখন কবিরউদ্দিনের আসতে অনেক দেরি হচ্ছিল তখন রাত 10:30টার দিকে কবিরউদ্দিনের ছেলে সে গরুটি মাঠে আনতে যায়। অদ্ভুত ব্যাপার হলো এই গরুটি মাঠে আনতে আসা যাওয়া আসলে কখনোই 30 মিনিটের উপরে লাগার কথা না, কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, কবিরউদ্দিনের ছেলে গরু নিয়ে বাসায় ফিরছে। এদিকে কবিরউদ্দিন রাত প্রায় 12:30টার দিকে যখন বাসায় এসে এই ঘটনা শোনে যে ছেলেও গরু আনতে গিয়েছে অনেকক্ষণ আগে, 3 ঘন্টা আগে গিয়েছে, 2 ঘন্টা আগে গিয়েছে, কিন্তু এখনো ফিরছে না। তখন কবিরউদ্দিন চিন্তা করে কি ব্যাপার, কি হলো, কোন দুর্ঘটনা ঘটলো কি? তখন কবিরউদ্দিন উনি নিজেও হাতে একটি কুপি নিয়ে, আমরা ল্যাম্প বলি, কুপি বলি, যেটা মানে হারিকেন না, আপনারা দেখেছেন যে আলোটা উন্মুক্ত ভাবে জ্বলে আর কি, হালকা বাতাসে কিন্তু নিভে যেতে পারে। যেহেতু ওনার টর্চ লাইট ছিল না, খুব গরিব মানুষ ছিলেন আর কি, তো উনি এই কুপি নিয়ে বের হন ওই মাঠের দিকে যেখানে গরুটি উনি বেঁধে। যখন মাঠে যাওয়ার পরে উনি কোথাও গরু দেখতে পান না, কোথায় গেল? তাহলে এমন হতে পারে যে গরুটি মাঠ থেকে ছুটে পালিয়েছে বা অন্য কোথাও চলে গেছে, এমন হতে পারে, অনেক সময় এরকম হয়।
উনি ওই হাতে খুপি নিয়ে বিভিন্ন জায়গায় উনি গরু খোঁজার জন্য চেষ্টা করতে থাকেন, আশেপাশের বিভিন্ন জায়গায়, এবং কয়েকটা বাড়ি থেকে লোকজনদেরকে ডেকেও তোলেন যে তারা গরুটি দেখেছে কিনা। তখন তারা বলে যে না, ওনারা গরুটি সন্ধ্যা পর্যন্ত মাঠে দেখেছিলেন, তারপরে আর ওনারা খেয়াল করেন। কবিরউদ্দিন চিন্তায় পড়ে যায়, যেহেতু ওনার উপার্জনের বড় একটা মাধ্যম ছিলেন এই গরু, এবং এই গরুর থেকে প্রাপ্ত দুধ এবং দুধ বিক্রিত অর্থ। উনি গরু খোঁজার জন্য হন্যে হয়ে ছুটতেন। এদিকে ওনার ছেলে কোথায় গরু খুঁজছে এটা উনি মানে বুঝতে পারছেন না, যে ছেলে আবার কোন দিকে গিয়েছে। তো চিন্তা করেন, ছেলে ও তো হয়তো খুঁজে বা যেভাবে হোক বাড়িতে ফিরে আসবে। তো উনি নিজ দায়িত্বে একটু খুঁজতে, তো খুঁজতে খুঁজতে উনি একটি জায়গায় চলে আসেন। এই জায়গার নাম হচ্ছে লোকশেড। তো আমি কিন্তু এর আগে অনেকবার যে গল্পগুলি শেয়ার করেছিলাম, তার মধ্যে বেশ কিছু গল্প কিন্তু রাজবাড়ী জেলার এই লোকশেড কেন্দ্রিক ছিল। এটা খুবই হন্টেড একটা জায়গা, এবং অনেক ঘটনা এই লোকশেড কেন্দ্রিক রয়েছে। আমি আগেও শেয়ার করেছি। আজকের ঘটনাটি অনেকটা সেই কেন্দ্রিক, এবং ভবিষ্যতে আরো ইনশাল্লাহ লোকশেড কেন্দ্রিক ঘটনা আমি উপহার দিতে পারবো আপনাদের কাছে। তো উনি লোকশেডের দিকে যেতে 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 লোকশেডের একটা সময় মানে রেলের ইঞ্জিন মেরামত, বিভিন্ন বগি মেরামতের জন্য ব্যবহৃত হতো। এখন অবশ্য সেই কাজটি এখন হয় না, কিন্তু রেলের এই বিশাল জায়গা এটি পড়ে আছে। ওখানে উনি যখন মানে মেইন রেল লাইনটা ওখান থেকে পার হয়ে ওই পাশে চলে যান, অপর পাশে চলে যান, সেখানে যাওয়ার পর ওখানে বিশাল একটা মাঠ রয়েছে, বিশাল একটা মাঠ রয়েছে। সেখানে উনি গিয়ে ওনার ওই গরুটি দেখেন যে ওই গরুটি ওখানে ঘাস খাচ্ছে। তখন উনি স্বাভাবিকভাবে গরুটির কাছে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু খেয়াল করেন যে প্রথম দিকে অবশ্য উনি বুঝতে পারেননি, কারণ গরু পেয়ে গেছেন এই আনন্দে আসলে বেশ কিছু বিষয় উনি লক্ষ্য করতে পারেন। যখনই গরুটি উনি ধরতে গিয়েছেন, দেখেন গরুটি ছুটে অন্যদিকে চলে যাচ্ছে। তখন উনি বারবার গরুটি ধরার চেষ্টা করেন, কিছুতেই গরুটি ধরতে পারছিলেন। কিন্তু একটা সময় উনি খেয়াল করেন যে আসলে ওনার যে গরুটি ছিল দেখতে হুবহুই সেটাই এটা, কিন্তু ওনার গরুর থেকে আকারে প্রায় দ্বিগুণ উনি চিন্তা করেন কি ব্যাপার, আমার গরু এত বড় হয়ে মানে এত স্বাস্থ্যবান কিভাবে হলো। উনি চিন্তা করেন রাতের বেলা হয়তো বা আমি চোখে ভুল দেখছি কিনা, এরকমও হতে পারে, উনি এই চিন্তা করছি। তো উনি গরুর পিছনে ছুটতে থাকতেন, কিন্তু গরুকে উনি কিছুতেই ধরতে পারছিলেন। একটা সময় উনি খেয়াল করলেন যে ওই মাঠের চারদিকে অনেকগুলো ঠিক একই রকমের গরু মাঠের চতুর্দিকে চলে আসছে, এবং আস্তে আস্তে এই কবিরউদ্দিনকে ঘিরে ফেলছে, এবং তাকে আঘাত করার জন্য, বিশেষ করে কবিরউদ্দিনকে আঘাত করার জন্য চতুর্দিক থেকে এগিয়ে আসছে। তখন কবিরউদ্দিন বুঝতে পারেন যে আসলে উনি একটি বিশাল বিপদে পড়ে গেছেন, যে এই গরুটি আসলে কোনো স্বাভাবিক গরু না, নিশ্চয়ই এটা প্যারানরমাল কিছু।
তখন উনি এই মুহূর্তে চতুর্দিকে এরকম মানে বড় বড় আকৃতির গরু, একই রকম চেহারার গরু। উনি এখন কি করবেন? উনি চিন্তা করলেন যে এইবার হয়তো ওনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তার মধ্যে উনি সাহস সঞ্চয় করে উনি জোরে জোরে সূরা ইয়াসিন পড়া শুরু করেন। সৌভাগ্যক্রমে সূরা ইয়াসিনটা ওনার মুখস্থ ছিল। জোরে জোরে সূরা ইয়াসিন পড়া শুরু করেন। তো উনি খেয়াল করলেন যে সূরা ইয়াসিন উনি যত জোরে পড়ছেন, গরুগুলো তত ওনার থেকে একটু তত বেশি দূরে সরে চলে যাচ্ছে। এজন্য উনি আরো জোরে পড়া শুরু করেন এবং পড়তে পড়তে উনি যে কাজটি করেন, উনি ওনার বাড়ির দিকে দৌড় এবং জোরে জোরে পড়ছিলেন এবং উনি পেছন দিকে তাকিয়ে দেখতে পান যে ওই গরুগুলো ওনার পেছনে দৌড়ে দৌড়ে আসছে, কিন্তু ওনার কাছে আসতে পারছে না। বেশ একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা আগাচ্ছে। এভাবে উনি দৌড়ে বাড়িতে চলে আসে। বাড়িতে চলে এসে উনি ওনার স্ত্রীকে সবকিছু খুলে বলেন এবং একটা মজার বিষয় যে বাড়িতে এসে দেখেন ওনার যে গরুটি যেটি মানে মাঠে উনি বেঁধে রেখে এসেছিলেন, সেটি একাই আবার বাড়িতে চলে আসছে। তো সেটিকে উনি গোয়ালে মানে বেঁধে রাখেন এবং উনি জিজ্ঞেস করেন ওনার ছেলে কোথায়। উনি প্রথমে গরু দেখে মনে করেছিলেন যে ওনার ছেলে হয়তো খুঁজে নিয়ে আসে। তখন ওনার স্ত্রী বলেন যে ওনার ছেলেকেও পাওয়া যাচ্ছে না, সেও গরু খুঁজতে গিয়ে এখনো আসেনি। তখন কবিরউদ্দিন চিন্তা করেন, তাহলে আমার ছেলে আবার বিপদে পড়ে নাই তো কোনো? এই চিন্তা ওনার মনের মধ্যে খুব দোলা দিতে থাকে। এখন সন্তানের বিপদ হতে পারে এই চিন্তা করে উনি মাত্র যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি থেকে উঠে এসেছেন, সেই কথা চিন্তা না করে উনি নিজেই বের হয়ে ওনার ছেলেকে এবার উনি খুঁজছেন। ওনার স্ত্রীর সাথে আসতে চাইলে উনি নিষেধ করেন যে না, তুমি বাড়িতে থাকো। উনি একাই বের হন। কবিরউদ্দিন একাই বের হয়ে ওনার ছেলেকে খুঁজছেন এবং চিৎকার করে তাকে ডাকছেন। তো হঠাৎ উনি আবার ওই লোকশেডের দিকে খেয়াল করেন যে ওই লোকশেড দিকে আবার আমার ছেলে যায় নাই। তো লোকশেডের দিকে উনি একটু সামান্য একটু এগিয়ে দেখেন যে দূরে কোনো একটা ছায়ামূর্তির মতো কেউ হেঁটে হেঁটে লোকশেডের দিকে যাচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি যে কাজটি করেন সেটা হলো ওনার ছেলেকে ডাকতে থাকেন, কিন্তু ওনার ছেলে কোনো উত্তর দিচ্ছে না। উনি বুঝতে পারেন এটাই তার ছেলে, কারণ যে পোশাক ওনার ছেলে যে শার্টটা পরে সেটা উনি দূর থেকে আবছা চাঁদের আলোতে বুঝতে পারছিলেন যে এটি ওনার ছেলে। কিন্তু উনি খেয়াল করছেন ওনার ছেলে কোনোদিন কোনো ভ্রুক্ষেপ না করে সোজা লোকশেডের ওই মাঠটার দিকেই যাচ্ছেন যেখানে উনি কিছুক্ষণ আগে ভয়ঙ্কর একটা ঘটনা ওনার সাথে ঘটেছিল। উনি দৌড়ে ওনার ছেলের কাছে যাওয়ার চেষ্টা করেন। তো কাছে গিয়ে অনেক কষ্ট করে ওনার ছেলের কাছে যান। অদ্ভুত ব্যাপার, উনি যতই দৌড়ানোর চেষ্টা করছিলেন ওনার ছেলের কাছে যাওয়ার জন্য, ওনার মনে হচ্ছিল যে ওনার পাটা চলছে না, অতটা ওনার পাটা আটকে যাচ্ছে, জড়তা হয়ে যাচ্ছে ওনার পায়ে। তারপরেও উনি দোয়া কালাম করতে থাকেন এবং দৌড়ানোর চেষ্টা করতে থাকেন এবং একটা সময় গিয়ে ওনার ছেলের কাছে গিয়ে ডাক দেন। তারপরেও ওনার ছেলে ওনার ডাক শুনতে পাচ্ছিল না। তারপর কাছে গিয়ে যখন ছেলের গায়ে হাত দিয়েছেন, তখন তার ছেলের জ্ঞান ফিরে আসে। তখন কবিরউদ্দিন বলে, এই তুমি কোথায় যাচ্ছি? তখন ওর ছেলে বলে যে আমি তো নিজেও বুঝতে পারছিলাম না আমি কোথায় যাচ্ছিলাম। আমি একটু গরু খুঁজতে খুঁজতে
এইদিকে চলে আসছে, অনেকক্ষণ ধরে খুঁজছি, আশেপাশের কয়েকটা জায়গায় আমি খুঁজেছি কিন্তু কোথাও পাচ্ছিলাম না। তারপরে মনে করলাম যে লোকসেরে এইদিকে কি আছে কিনা, কিন্তু এদিকে কিছুক্ষণ আসার পরে কি হয়েছে আমি আর বলতে পারি না। যে আমি কোথায় যাচ্ছিলাম, কি হয়েছিলাম কিছু বলতে পারি না। এই যে এখন বাবা তোমাকে দেখছি। তখন ওনার ছেলেকে আবার উনি বাসায় নিয়ে আসেন। বাসায় নিয়ে আসার পর ওনার ছেলের প্রচন্ড জ্বর আসে, পরে স্বাভাবিকভাবে আস্তে আস্তে সুস্থ হয়ে যান। তো এটি ছিল ঘটনা।